গত ৫ অগস্ট অভ্যুত্থানের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার ৭ মাসের বেশি সময় পার করেছে অন্তর্বর্তী সরকার। একদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের অভিযুক্ত রাজনীতিকদের বিচার, অন্যদিকে নির্বাচন, সংবিধান সহ নানা সংস্কার কাজে হাত দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার। একই সাথে নির্বাচন কমিশন বলছে তারা কাজ করছেন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে। তবে এসব কার্যক্রমের নানা বিষয় ও দিক নিয়ে যেমন নানা সমালোচনা হচ্ছে, উঠছে নানা প্রশ্ন ও অভিযোগ। দর্শক, TVN 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে যুক্ত আছেন মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সরাসরি প্রশ্নে চলে আসি। আমরা যেটি দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান অথবা যে গণ আন্দোলন হলো, এর কৃতিত্বের নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন সংগঠন, ছাত্ররা, রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন তারা একরকমের টানাটানি করছে যে না, এটার কৃতিত্ব আসলে আমাদের বেশি। এই যে বিষয়টি আপনি কিভাবে দেখেন, কি বলবেন এই ব্যাপারটি নিয়ে? আপনাকে ধন্যবাদ। এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে, বিশেষ করে এটা USA ভিত্তিক একটা মিডিয়া, এই সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি এই কথাগুলো যেহেতু প্রায় প্রতিদিন আমাকে কথা বলতে হচ্ছে, কাজে আমি প্রতিদিনই এই কথাগুলোর সম্মুখীন হই। এই আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছে? এই আন্দোলনের নেতৃত্ব আমার দৃষ্টিতে মূলত ছাত্র জনতা। এবং যদি আপনি আরেকটু স্পেসিফিক আমার কাছে শুনতে চান, আমি এই ছাত্র নেতাদেরকে চিনতাম না। এরা এখন দাবি করছে যে তারা হইতে পারে তারাই, কিন্তু তাদের ভূমিকা আমরা ছাত্র আন্দোলন করতে গিয়ে প্রতিদিন যেমন করে রাজপথে, সংগ্রামে, মিছিলে, আন্দোলনে যেমন নেতৃত্ব দিয়েছি, যেমন 83 সনের 14ই ফেব্রুয়ারি যখন মার্শাল্লোর মধ্যে, এটা হাসিনার সরকার না, আরও কঠিন সরকার, এরশাদের মার্শাল্লো, জেনারেল মহব্বতজান চৌধুরী হল স্বরাষ্ট্রমন্ত্রী, জেনারেল আব্দুর রহমান হল নবম ডিভিশনের চিফ এবং ঢাকার দায়িত্বে। ঠিক সেই সময় আমরা শিক্ষা ভবন অভিমুখে যে যাত্রা করলাম, মজিদ খানের শিক্ষানীতি মানি না বলে সামরিক শাসনের মধ্যে, আগের রাত্রেই কথা ছিল যে যখন যেখানে মিছিল হবে সেইখানে গুলি করা হবে, নির্দিষ্টভাবে গুলি করা হবে। সেই 14ই ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 11টার মধ্যে 40 থেকে 50,000 ছাত্রছাত্রী, এটা এখনের কথা বলছি না, আমি 83 সনের কথা বলছি, এটা 2024 সনের কথা না, মানে 83 সন থেকে 41 বছর আগের কথা আমি বলছি। আমি একা বক্তৃতা করছি, সারা দেশের মানুষ দেখছে, একজন মানুষ বক্তৃতা করতেছে, তার নাম ফজলুর রহমান। কি সে ছাত্রলীগের প্রেসিডেন্ট। পাশে দাঁড়িয়ে আছে কে? ডাকসুর ভিপি আখতারুজ্জামান এবং অন্যান্য দলের ছাত্র নেতারা। হাজারে হাজারে মিছিলে গেছি, গুলি হয়েছে, জয়নাল, জাফর, মুজাম্মেল, কাঞ্চন, দীপালি, সাহারা মারা গেছে। মানুষ বুঝতে পারছে এরা আন্দোলনের নেতা। কিন্তু 5ই আগস্টের আন্দোলনের নেতা হইল, আমি এদেরকে বলবো লুক্কায়িত নেতা। লুকানো, হাইড অ্যান্ড সিক করে তারা আন্দোলনটা করছে। তারা 158 জন সমন্বয়ক বানাইছে, ইত্যাদি ইত্যাদি। কেউই খুব সামনে আসে নাই, যে পর্যন্ত 6 জন ছাত্র নেতা ধরা পড়িয়া ওই ডিবি অফিসে না গেছে। সেখানে গিয়েও তারা সাহসিকতার পরিচয় দিছে, কিন্তু এক পর্যায়ে তারা এটাও ঘোষণা দিছে এখন থেকে ছাত্র আন্দোলন আপাতত স্থগিত করা হইল, কিন্তু এটা ছাত্ররা মানে নাই। আমি ছাত্র আন্দোলনের ধারাবাহিকতার নেতৃত্ব যেটা বলা হয়, যেমন 64 আন্দোলনের নেতৃত্ব শাহ মুয়াজ্জেম,
শেখ ফজলুল হক মুনি, সিরাজুল আলম খান, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, এনায়েতুর রহমান, আব্দুর রাজ্জাকরা নেতৃত্ব দিছে। ৬৬ আন্দোলনে মনুমিয়াদের আন্দোলনের মনুমিয়া যে শহীদদের আন্দোলনে ৬ দফা আন্দোলনের নেতৃত্ব দিছে ছাত্রদের নূরে আলম সিদ্দিকী, জি, তোফায়েল আহমদ, আরো অনেকেই নেতৃত্ব দিছে আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ সিরাজুল আলম খান। ৬৯-এর গণ অভ্যুত্থানে তোফায়েল আহমদ, আব্দুর রউফ, খালেদ মোহাম্মদ আলী, সাইফুদ্দিন মানিক, নামে নামে অনেক নাম, আমি নির্দিষ্টভাবে 10 জন ছাত্রনেতা ছিল সামনে দাঁড়ানো, সবাই দেখছে, লুক্কায়িত কোনো ছাত্রনেতা না। ৯০-এর যে গণ অভ্যুত্থান হইল, নেতৃত্ব দিল আমানুল্লাহ আমান, খায়রুল কবির খুকন, ডাকসুর বিপিজিএস, হাবিবুর রহমান হাবিব, অসীম কুমার উকিল, জাহাঙ্গীর সত্তার টিঙ্কু, কামাল হোসেন, শফি আহমদ, আমি প্রধান, নাজমুল হক প্রধান, কত বলবো, ওরা তো আমার এখন এতদিন পরে আমি যে বলতে পারি তো বড় কথা, সবাই দেখছে, দে আর দ্য লিডার্স। কিন্তু এরা আন্দোলনের পরে, আন্দোলনের সময়ই দেখছে আমরা নেতা, কিন্তু এই যে নেতারা বাইরে হয়েছে, এরা হইলো আন্দোলনের পরে বাইরে হয়েছে, তারা বলছে আমরা নেতা ছিলাম। শুধু ওই 6 জন বাদে যে 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এই আন্দোলনের প্রত্যক্ষ কোনো লিডারশিপ, একদম আঙ্গুল তুলে যে লিডারশিপ, সেই লিডারশিপ ছিল না। এই আন্দোলনের লিডারশিপ মানুষ দেখতেও চায় নাই, কারণ এই আন্দোলনের যে বীজ বপন করেছিল সেই দলটার নাম হলো বিএনপি। 15 বছর যাবত ওই আন্দোলনের জমিতে বীজ বপন করছে বিএনপি, চারা লাগাইছে বিএনপি, নিড়ানি দিছে বিএনপি, তেল দিয়া পেট্রোল দিয়া পানি দিছে বিএনপি, নার্সিং করছে বিএনপি, খেতে ফসল ফলাইছে বিএনপি, হলুদ করছে ধান, এবং পরবর্তী সময়ে সেই বিএনপি যে বড় গৃহস্থ, সে পিছন থেকে ধান তোলাতে সাহায্য করছে, দাওয়ালরা ধানটা কাটে দিছে, সেই দাওয়ালের পার্টটা প্লে করছে ছাত্র নেতারা বা ছাত্র জনতা। কিন্তু আন্দোলনের মূল যে বিএনপি এবং তার সাথে যে বিরোধী দলগুলো ছিল, ছোট ছোট বিরোধী দল, আমি বলতে পারি গণতন্ত্র মঞ্চ, 12 দল ইত্যাদি ইত্যাদি, অকল্পনীয় ব্যাপারে এই সাহসিকতার পরে, এবং ছাত্ররা, মানুষ হাজারে হাজারে জেলে গেছে, শয়ে শয়ে নিহত হয়েছে, শহীদ হয়েছে, গুম হয়েছে, মামলা খাইছে লাখে লাখ, কিন্তু মানুষ পিছায় নাই। কাজে আন্দোলনের জমিটা ছিল বিএনপির, আন্দোলনের ফসলটা ফলাইছে বিএনপি, কাটছে ছাত্র জনতা বা এই ছাত্ররা যদি দাবি করে কাটছে, এবং এটা হলো ছাত্র জনতার অভ্যুত্থান, এবং সেই অভ্যুত্থানের পিছনে একটা হাইড অ্যান্ড সিক আছে, কেমন যেন একটা গুরগু রাগ ডাক একটা ব্যাপার। পরবর্তী সময় আমরা দেখতে পারলাম, বলা হইল যে এই আন্দোলনের ভ্যানগার্ড ছিল একটা ছাত্র সংগঠনের নাম বলা হলো, ইসলামী ছাত্র শিবিরের নাম বলা হলো, যারা নাকি ভ্যানগার্ড ছিল। এবং আন্দোলন সাকসেসফুল হওয়ার পরে আমরা দেখলাম জেনারেল ওয়াকার সাহেব নাম বলতে গিয়া বিএনপি চেয়ে 10 গুণ ছোট, বিএনপির আঁচলের নিচে থেকে যে দলটা রাজনীতি করছে, সেই যে দলটা নিষিদ্ধ ছিল, সেই দলটার নাম প্রথম বলল যে জামাতে ইসলামের নামটা 1 নম্বরে বলল। তখন থেকে আমার মাথাতে একটু স্ট্রাইক করছে যে আমরা আম পাড়তে গিয়ে আমরা পাইলাম কিনা, ফজলি আম পাড়তে গিয়া, ল্যাংরা আম পাড়তে গিয়া গাছ থেকে আমরা গাছে উঠছিলাম কিনা। তখন থেকে আমার মনে হয়েছে, এবং তারই পরিণতি হইল, আপনি জিজ্ঞেস করলে আমি বলবো, এই গত 7 মাসের ইউনূস সাহেবের নেতৃত্বের যে সরকার এবং তার রাজনীতি, এই পরিণতিতে আইসা যে 8ই আগস্ট 5ই আগস্ট যে আশা নিয়ে এবং 8ই আগস্ট যে উদ্দীপনা নিয়ে ইউনূস সাহেবের নেতৃত্বে শপথ হওয়ার পরে আমরা যে হাততালিটা দিছিলাম, সেই হাততালিটা এখন কুয়াশা হিসাবে, ধোঁয়াশা হিসাবে দেখা দিছে, অন্ধকার হিসাবে দেখা দিছে। জি, এই জায়গায় যদি আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখি, আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিশেষ করে নতুন রাজনৈতিক দল যেটি এসেছে, জাতীয় নাগরিক পার্টি, তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছে, তারা বলছে জাতীয় নির্বাচনের সাথে গণপরিষদ নির্বাচনের কথা, তারা বলছে সেকেন্ড রিপাবলিকের কথা। এই বিষয়গুলোর আসলে কতটা বাস্তবতা অথবা যৌক্তিকতা আপনি মনে করেন যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আসলে রয়েছে?
দেখেন আওয়ামী লীগের আমলে আমরা 15 বছর বলতাম যে থানাতে হইল ইউনূস সাহেব সভাপতি আওয়ামী লীগের, আর ওসি সাহেব জেনারেল সেক্রেটারি। এ হলো থানার আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ। আর জেলা আওয়ামী লীগ হইল ডিসি সাহেব প্রেসিডেন্ট, এসপি সাহেব সেক্রেটারি। শেষ পর্যন্ত তাদের আর কিছু ছিল না, সরকারের উপরে, প্রশাসনের উপরে নির্ভর করেই আওয়ামী লীগকে চালাইতে হয়েছে। এখন তারা যে ছেলেদের যে পার্টি, ছেলেদের পার্টি, এটা তারা যেভাবেই বলুক, এই পার্টির সমস্ত প্রণোদনা, প্ররোচনা, উৎসাহ, উদ্দীপনা সব কিছুর মধ্যে আছে বর্তমান সরকার এবং সরকারের প্রধান উপদেষ্টা জনাব ইউনূসের আশীর্বাদ। এটা একটা কিংস পার্টি। এটার আমাকে ডেফিনেশন দিয়ে বুঝাইতে হবে না, আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, এটা ডেফিনেশন, এটা হলো কিংস পার্টি। ছেলেরা যত কথাই বলুক, যেদিন তাদের পিছন থেকে লাল কার্পেটটা সরে যাবে, ডিসি সাহেব, এসপি সাহেব, ইউনূস সাহেব, উপরে স্বরাষ্ট্রমন্ত্রী, চিফ সেক্রেটারি বা প্রিন্সিপাল সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি বা মন্ত্রী বা ইউনূস সাহেবের আশীর্বাদ যদি চলে যায়, এই ছেলেরা রাস্তা দিয়ে হাঁটতে 7 বার পিছনে তাকাইতে হইব যে আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি আমার নিরাপত্তা আছে কিনা। এরা কেউ রাস্তা দিয়ে একা একা হাঁটতে পারবে না, কেউ না। এই ছেলেরা নিজেদের বাড়িতে গেলেও এখন একা একা হাঁটতে পারবে না। এরা এমনভাবে নিজেদেরকে সরকারের উপরে নির্ভরশীল করে ফেলছে, শক্তির উপরে নির্ভরশীল, রাজনৈতিক শক্তি না, প্রশাসনিক শক্তির উপরে এদেরকে এমনভাবে নির্ভরশীল করে ফেলছে, এরা নিজেরা এখন বাড়িতে গেলেও হাঁটতে পারবে না, নিজের বাড়ির উঠানো একা একা হাঁটতে পারবে না। এরা ভয় পাবে, আরে বাবারে আমার তো শক্তি নাই। যেমন আওয়ামী লীগের মন্ত্রীরা একসময় এলাকায় যাইতে পারতো না, শত শত পুলিশ নিয়ে যাইতে হতো। এদের অবস্থাটা এইরকম। এখন এই অবস্থার ঘেরাওয়ের মধ্যে থাইকা বড় বড় কথা, হ্যাঁ, একদম উঁচু মাপের কথা, কত রঙ্গে ডঙ্গে কথা বলা যায়। এই ছেলেদের রঙ্গে ডঙ্গের যে কথাগুলা, ইলেকশন, নির্বাচন, ছেলেরা বলে, এখন ছেলেরাই আমি বলি, ছেলেরা বলে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত তারা, যদি কেউ ইলেকশনের কথা মুখেই আনা যাবে না বলে তারা। আরেকজন বলে আপনারা আমাদের সাথে থাকেন, আমরা নির্বাচনটা করে দিব, আপনাদেরকে দিয়ে দিব। আরেকজন ওইখানে থেকে আবার দেখলাম যে আমাদের যে স্বাধীনতার প্রতীক সেনাবাহিনীকে খুব থ্রেট করতেছে, আজকে না কালকে দেখলাম। এটা ভুল হইলে আমি খুব খুশি হব, কিন্তু ভুল হবে বলে মনে হয় না। অনেকেই দেখলাম এটা নিয়ে আলোচনা করতেছে। ফেসবুকে একজন একটি স্ট্যাটাস দিয়েছেন, সেটাকে কেন্দ্র করে সম্ভবত আপনি বলতে যাচ্ছেন। আমি বলছি এটা যদি মিথ্যা হয় আমি খুব হব। এইভাবে আর্মিকে থ্রেট করিয়া যারা, তাদের শক্তিটা কোথায়? এইসব ছেলে পেলে কারা? হোয়াট দ্য বয়? আমি বলতে পারি কার বাড়ি দেবিদ্দার কুমিল্লা, কার বাড়ি মুরাদনগর, কার বাড়ি পঞ্চগড়ের আটুয়ারি, বাপের নাম কি, কি করতো তারা, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি। আমি বোকা মানুষ, আমি অত জানি না, কিন্তু বাংলাদেশের সবাই জানে কিন্তু তারা কারা। গড় আছে, দোয়ার নাই। এখন প্রত্যেকেরই গুলশানে থাকার মতো, 4 কোটি টাকা গাড়িতে চড়ার মতো, সকালে এক রকমের শার্ট, দুপুরে আর এক রকমের পাঞ্জাবি, বিকালে আর এক রকমের কোট পরে চলার মতো তাদের সামর্থ্য হয়েছে। যারা এক সময় 10 আনা দিয়ে ভাত খাইতো, সূর্য সেন হল 10 আনা করতেছে, 10 টাকা দিয়ে ভাত খাইতো সূর্য সেন হলের অতে ক্যান্টিনে, কষ্ট হইতো, তারা এখন সেরাটনে ইফতার পার্টি খায়। হয়তো বা দেখা যাবে সোনারগাঁয়ে না খাইলে, সকালে নাস্তা না খাইলে তাদের পেট পোষায় না। এই যে রাজনীতিটা শুরু হয়েছে, এই রাজনীতির দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। রাজনীতি এখন এই দেশে নাই, নো পলিটিক্স। এই দেশে কোনো পলিটিক্স নাই, কথাটা আমি বলে দিলাম। পলিটিশিয়ানরা মারা গেছে। এখন যারা পলিটিক্সের কথা বলে, খুব রেয়ার তারা পলিটিশিয়ান। যারা যারা ফাউন্ডেশন থেকে উঠে আসছে, ক্ষেতের আইল থেকে উঠে আসছে, রাজপথ থেকে উঠে আসছে, অথবা মাঠ থেকে উঠে আসছে, অথবা কৃষকের, গরিব মানুষের কুড়েঘর থেকে উঠে আসছে, সেই ধরনের পলিটিক্স করে আসে। শ্রমিক বস্তির থেকে উঠে আসছে, আদমজীনগর থেকে উঠে আসছে, গার্মেন্টস ফ্যাক্টরির পলিটিক্স করে উঠে আসছে। এই ধরনের পলিটিশিয়ান এখন আর নাই।
গরিব মানুষ, সাধারণ মানুষ, মানুষের সমস্যা এবং তার সমাধানের যে রাজনীতি নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সামরিক বাহিনী অথবা বেসামরিক বাহিনী, স্বৈরাচারী বাহিনীর হাত থেকে পালায় রয়েছে, জেল খাটছে দিনের পর দিন, বছরের পর বছর, এই রাজনীতি এখন অনুপস্থিত এই দেশে। এটা নাই, এটা শেষ করে দিছে। এবং আমরা যেটা মনে করছিলাম, ইউনূস সাহেব একদম ধ্বংস করে দিছে। ইউনূস সাহেবের সময় কোনো পলিটিক্স নাই। আপনারা আসলে পরে এইসব ছেলেপেলেদের কথা আমাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহর কসম লাগে এইসব ছেলেপেলেদের কথা। রাজনীতি 1 নম্বর হলে এরা বাচ্চা ছেলেপেলে, এদের বিরুদ্ধে বলতে আমার নিজের শরম লাগে। কারণ আমার বয়স ওদের বাপের চেয়ে 15 বছরের বেশি। ওদের বাপের বয়স কারো 60 বছর, ম্যাক্সিমাম 65 বছর। এরা যারা নেতা, আমার বয়স 77 বছর। কাজে আমি যখন মুক্তিযুদ্ধ করি ওদের বাপই মেচে উঠছিল। কাজে এইসব ছেলেদের সাথে কথা বলতে এবং এরা যে বড় বড় কথা বলে, এদের কথার উত্তর দিতে আমার তো লজ্জা লাগে, খারাপ লাগে। এবং এরা তো দেশটাকে এইদিকে নিয়ে গেছে, যাচ্ছে। এখন মনে হয় এদের কাছে দেশ ছেড়ে দিয়া আমরা হয় পালায় যাই, না দেশ ছেড়ে চলে যাই, অথবা বিষ খায় মরে যায়। এটা কোনো দেশ না। এই দেশটাকে এই জায়গাতে ইউনূস সাহেব নিয়ে গেছে। 3টে জেনারেশন নষ্ট হয়ে গেছে। ক্লাস 9 to 10, 11, 12, এটা হলো একটা স্কুল, কলেজ, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফাইনাল ইয়ার, MA, ইউনিভার্সিটি। এখন আর কেউ লেখাপড়া করে না, এখন আর কেউ রিসার্চ করে না, এখন আর পরীক্ষা দিতে কেউ স্যারের কাছে গিয়ে পড়ে না। এখন সবাই সমন্বয়ক অথবা এদের দলের নেতা হইতে চায়। কারণ এদের দলের নেতা হইলে 1 বছরে যার রোজগার হবে, ডক্টরেট ডিগ্রি করে 10 বছরও তার রোজগার হবে না। এই লোভে এবং লাভের মধ্যে ছাত্র সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। সবাই জানে যে এই দলটা করলে পরে টাকা পয়সার কোনো অভাব হয় না। আমি দেখতেছি এই 3 দিন আগে আমাকে একটা জেলা কি কি বলবো, আচ্ছা কইলে আবার ওদের চাকরি যাবে, 7 জন সমন্বয়ক গেছে, এই কেস নিতে হবে। কি কেস? এই 197 জন মানুষের কেস। এর মধ্যে দেখা গেল শেখ হাসিনা, উবায়দুল কাদের, এরা তো আসামি আছেই। তারপরে দেখা গেল একটা শহরের বড় বাজারের ব্যবসায়ীদের হইলো 50টা নাম আছে। এরা জীবনে কোনোদিন পলিটিক্স করে না, বাপদাদাও পরে হইলে ব্যবসা বাণিজ্য করে। এরা জানে এই যে ছেলেরা কেস করতে গেছে, এরা জানে যে হাসিনার নামে যদি কেস করে এদেরকে যদি সাথে আসামি দেই, গিয়ে বলতে পারবে এই তোমার নামে তো কেস হয়েছে, আচ্ছা 5 লাখ করে টাকা দাও, তোমাদেরকে বাঁচাইতেছে। ইটস এ ভেরি বিগ বিজনেস নাও। এই যে মিথ্যা মামলা করা এই দেশে, এবং এই মামলার যে সহযোগিতাকারী ইউনূস সাহেব, এবং সবচেয়ে বড় সহযোগিতাকারী আজকে আমি বললাম আসিফ নজরুল, এদের কাছে সেই সব ভাগ আসে কিনা আমি জানি না। কিন্তু এই মিথ্যা মামলা করে দেশটাকে শেষ করে দেওয়া হচ্ছে। জি, আমি যদি আরেকটি বিষয় নিয়ে আপনার কাছে একটু আসি ছোট করে বিরতির আগে, সেটি হচ্ছে যে আমরা যেটি দেখতে পাচ্ছি নির্বাচন, সংবিধান, বিচার বিভাগ সহ মোট 11টি সংস্কার কমিশন গঠন হয়েছে। যদি একটু সংক্ষেপে বলতেন, বিরতির পরে প্রয়োজন আমরা বিষয় নিয়ে আলোচনা করব। এই সংস্কার প্রক্রিয়া আপনি কিভাবে দেখছেন? সংস্কারগুলো নিয়ে যে আলোচনা হচ্ছে সেই বিষয়ে আপনি কি বলবেন? 1 নম্বর হলো যারা সংস্কার কমিশন আছে, প্রথম চুপ করে আসছিলাম, দেখি আমার দল কি কয়। প্রথম কিছুটা চুপটাপ করে আছে, আমার দল তো আছে, আমি তো একটা দল করি, দলের সিদ্ধান্ত মানে। কিন্তু এখন মনে হচ্ছে দল যা কইতেছে করতেছে করুক, কিন্তু আমি একজন মুক্তিযোদ্ধা, এই দেশটা সৃষ্টির সঙ্গে আমার একটা গুলি হইলেও আছে। আমি একটা গুলি হইলেও এই দেশটার জন্য ফুটাইছি, এই দেশটার জন্ম দেওয়ার জন্য। আমার কথা যদি না বলি, আল্লাহর কাছে গিয়ে আমাকে একদিন জবাবদিহি করতে হবে। আমি এদের কাউকেই মানি না। জি, এরা হইল স্বার্থ চিন্তার থেকে, এবং কোনো না কোনো ইনস্ট্রাকশনের মাধ্যমে তারা এই কথাগুলা লিখতেছে, কাজগুলা করতেছে। বিশেষ করে বললাম সংবিধান বিষয়ের সংস্কার যে কমিটি হয়েছে, এটা তো মানি না আমি। অ্যাডভোকেট ফজলুর রহমান, আমরা একটু বিরতি নেই, বিরতি থেকে আসে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে অতিথি আছেন অ্যাডভোকেট ফজলুর রহমান। আমি সরাসরি চলে যাচ্ছি তার সাথে, যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনি বলছিলেন সংস্কারের বিষয়গুলো নিয়ে। জি,
আমি সংস্কার বলছিলাম যে আমি সংস্কার যাদেরকে সংস্কারের মূল ব্যক্তি বানানো হয়েছে তাদের অনেক বয়স, দুই একজনের বয়স আমার চেয়েও বেশি আছে, কিন্তু তারা যৌবন থাকতেও তারা মুক্তিযুদ্ধে যায় নাই, কেউ না, নবডি। এই মন্ত্রিসভা যারা আছে বা এই সংস্কার কমিটি যাদেরকে এরা কেউ মুক্তিযুদ্ধে যায় নাই, অ্যাকসেপ্ট ওয়ান, মুক্তিযোদ্ধা যিনি উপদেষ্টা আছেন উনি ছাড়া। উনি বীর প্রতীক, ওনাকে সেলিউট, উনি গেছে না, উনি মুক্তিযুদ্ধ নেতৃত্ব করছে। আর অন্যরা কেউ মুক্তিযুদ্ধে যায় নাই। মুক্তিযুদ্ধে যায় নাই বলে যে পিতা সন্তানের জন্ম দেয় না সেই পিতার কিন্তু সন্তানের প্রতি অত মহব্বত থাকে না। এই দেশের প্রতি আমার এখন বলতে ইচ্ছা করে যে তারা যেহেতু যৌবনে যুদ্ধে যায় নাই বাংলাদেশটার জন্য, কাজে এই দেশটার প্রতি আমার যে মহব্বত আছে এই মহব্বত তাদের নাই। আর তাদের নাই বলে এই দেশটাকে তারা ধ্বংস করতে চায়, মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করতে চায় না। গত 6 মাস তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে নাই। 6 মাস পরে যেদিন আমাদের মতো হতবাগারা কবরের পাশে দাঁড়ায় থেকে, আমার বয়স 77 বছর, আমার 90% মুক্তিযোদ্ধা মারা গেছে, কবরের পাশে দাঁড়ায় থেকে যখন বলছি জীবন অথবা মৃত্যু, মুক্তিযুদ্ধ ছাড়া কিছু মানি না, বাংলাদেশে থাকতে হইলে মুক্তিযুদ্ধ মাইনে থাকতে হইব, 50 বার 60 বার 100 বার আঙ্গুল উঁচা করে যখন বলছি গুলি কর কিন্তু মুক্তিযুদ্ধ ছাড়া মানি না, তখন একটু গলা টান দিয়ে বলছে আরে না এখান দেখা যায় একটু কাটা আছে, অত সোজা সোজা দুধ ভাত খাওয়া যাবে না। তখন বলছে 47 একটা মুক্তিযুদ্ধ হয়েছিল আর 24 একটা হয়েছে, আর 71 সনে একটা যুদ্ধ হয়েছে, এই ভাইয়ে ভাইয়ে যুদ্ধের মতো একটা ভুল বুঝাবুঝি হয়েছে। আবার পাকিস্তানেরা অপেক্ষা করেছিল এই ভাইয়েরা, ছোট ভাইয়েরা বড় ভাইয়ের কাছে গিয়া কইব ভাই আমি আগে তো গেছিলাম 71 সনে ভুল করিয়া আবার আইসা পড়ছি। কাজেই যারা মুক্তিযুদ্ধটাকে এত ছোট করে দেখে তারা আমার দেশটা সংস্কার করবে কি? যারা 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে অর্জিত একটা সংবিধান, 72-এর সংবিধান, সেই সংবিধানটা কবরে পাঠায় দিতে চায়, বিশেষ করে ডক্টর আলী রিয়াজ সাহেব যিনি এই দেশের নাগরিক না, উনি আমেরিকার নাগরিক। আমার দেশে একটা মানুষও পাওয়া গেল না একটা সংবিধান সংস্কার কমিটিতে থাকার মতো বা নেতৃত্ব করার মতো, আলী রিয়াজ সাহেবরে আনতে হইল। আমি যে বিদেশি লোকে একটা সংবিধান আমার দেশে লেখা দিবে বা সংস্কার করে দিবে আমি মানি না। আমি খুব ক্লিয়ার বললাম, সবাই মানলো আমি মানি না, আমি মানি নার মধ্যেই থাকবো। আমি এই তার হাতে করা সংস্কার আমি মানি না। তারে আবার দেখলাম আরেকটা কি সব কিছুর নেতা তারই বানাইতেছে। আমার কথাটা হলো এই 72-এর সংবিধানটা যারা বলে কবরে ছুঁড়ে ফেলায় দেব, এটা ছিঁড়ে ফেলে দেব, কবরে ফেলা দেবো, ছিঁড়ে ফেলে দেবো যারা বলে, এরা সংস্কার করবে, এই সংস্কার আমাকে মেনে নিতে হবে, এটা আমি মানি না। এবং এদের সংস্কার এদেশে হবে না। সংস্কার একটাই হবে, নির্বাচন ভিত্তিক কিছু সংস্কার আছে যে ব্যাপারে সবাই একমত হবে, সব রাজনৈতিক দল, এবং সেই সংস্কারগুলো ইউনূস সাহেব সবাইকে নিয়ে বৈশা সঠিকভাবে লেখা দস্তখত নিয়ে দ্রুত একটা ইলেকশন দেবে, দ্রুত। তা না হলে এই দেশে কি হবে আমি জানি না, এই দেশ কি হবে আমি ঠিক জানি এই না। জায়গাতেই আমি যদি একটু আপনার কাছে প্রশ্ন রাখি যে এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কারের যে প্রস্তাবগুলো এরই মধ্যে কয়েকটি কমিশন দিয়েছে এবং বলা হচ্ছে যে এগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটি রাজনৈতিক ঐক্যমত গঠন করার যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আপনি কি মনে করেন যে যেই প্রস্তাবগুলো দেয়া হচ্ছে রাজনৈতিক দলগুলো একটি ঐক্যমতে পৌঁছতে পারবে? আমি একটা কথা বলি, ওদেরকে বলি, ওরা যে বলে ওরা কিছু প্রশ্নপত্র পাঠায় দিছে পলিটিক্যাল পার্টিগুলোর কাছে, জানেন তো এগুলো? জি, এবং আজকে কয়েকটি রাজনৈতিক দল জি দিয়েছে, সম্ভবত 16টি হ্যাঁ, রাজনৈতিক উত্তর দল। দেন, জি জি, অথবা যেটা অর্ধেক কোন অর্ধেক লেখেন, না কইলে না লেখেন। এই যে এটা এক ধরনের মস্করা, এক রাজনৈতিক দলগুলোর কাছে। 2, এইখানে রাজনৈতিক দলগুলোর সাথে বসবে তারা, যদি রাজনৈতিক দলগুলো সঠিকভাবে বসে। দেশটা একটা কলেজ না বা হাই স্কুল না যে তারা হইল প্রিন্সিপাল বা মাস্টার, ছাত্ররা ডাকলো প্রশ্নপত্র নেও, উত্তর দেও, আমরা নম্বর দিব, নট দিস। এইগুলা কিন্তু খুবই বেইজ্জতি করতেছে রাজনৈতিক দলগুলোকে, এরা রাজনীতিকে এরা বেইজ্জতি করতেছে, দেশকে এরা বেইজ্জতি করতেছে। ইউনূস সাহেব এই কাজের মধ্যে লাগছে, কারণ যেহেতু উনি রাজনীতি পছন্দ করেন না এবং জীবনে কোনোদিন রাজনীতি করেন নাই, এবং মুক্তিযুদ্ধের সময় উনি মুক্তিযুদ্ধও ছিলেন না, দেশেও ছিলেন না। আমি আর আগামো না, যে কারণে
সমস্ত রাজনৈতিক দলগুলোকে অপমান করতেছে। এগুলো অপমানজনক ব্যাপার। আমি মনে করি রাজনৈতিক দলগুলো তাদেরকে নিয়ে বসবে, যতটুকু রাজনৈতিক দলগুলো যে যে ব্যাপারে ঐক্যমত হবে, 3টা পয়েন্টে ঐক্যমত লেখেন, দস্তখত করেন যে আপনারা সব মিললে ঐক্যমত হইল, এটা আইন হবে না। কোন সময় আইন হবে? তারা একমত হবে, ইয়েস এখন থেকে যদি কার্যক্রম শুরু হয় রাষ্ট্রপতির কিসের মাধ্যমে, অর্ডিন্যান্সের মাধ্যমে, আমরা এটাকে অ্যাক্টে পরিণত করার জন্য বা যে কোনোভাবেই হোক করার জন্য আমরা পার্লামেন্টে যারা যাব, যে যে দল যাব, আমরা দস্তখত করে গেলাম, এটা আমরা পাশ করে দেব। যেটা শাহাবুদ্দিন সাহেব ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ার পরে আবার যে ফিরে আসছে চিফ জাস্টিস হিসাবে, আবার যে সুপ্রিম কোর্টে ফিরে আসছে, সেই সময় যে ধরনের একটা ঐক্যমত হয়েছিল, সেই ঐক্যমতে যতটুকু ঐক্যমত হবে রাজনৈতিক দল সেই দস্তখত করবে, আর যেগুলো ঐক্যমত হবে না সেইগুলো বলবে ঠিক আছে, এটা আমরা যার যার প্রোগ্রাম নিয়ে, কর্মসূচি নিয়ে ইলেকশনে যাব, দাবি দাওয়া নিয়ে, যে দলকে বা যে গ্রুপকে মানুষ ভোট দিবে, যারা মেজরিটি হবে, তারা অন্যদেরকে নিয়ে সমস্ত ব্যাপারটা সংস্কার করবে। এর বাইরে অন্য কিছু করলে এই দেশে ঝামেলা ছাড়া আর কিছু হবে না, অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করা হবে। ঠিক এই জায়গায় এই যে ডিসেম্বর কিংবা আগামী মার্চের মধ্যে অথবা যেটি জুনের মধ্যে প্রধান উপদেষ্টা বলছেন যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্যই, সেই লক্ষ্যে নির্বাচন কমিশনও বলছে যে তারা সেভাবে প্রস্তুতি নিচ্ছে। আপনি কি মনে করেন যে যেভাবে সবকিছু চলছে ডিসেম্বর অথবা আগামী মার্চের মধ্যে একটি জাতীয় নির্বাচন আসলে এই সরকার দিতে পারবে? শুনেন, আমি সবসময় কালকেও বলছি, আমি আমার ছেলেকে আমার সমস্ত সম্পত্তি লিখে দিয়ে দেব, ছেলের বেয়াদবি আমি সহ্য করব না। কথাটা খুব বুঝে, আমার ছেলেকে আমি স্নেহ করি, নেই আমার সব সম্পদ, কিন্তু ছেলের বেয়াদবি আমি সহ্য করব না। ইউনূস সাহেব কিন্তু নিজের কথায় চলে না। উনি বলছে তার গার্জিয়ান হইল, অ্যাপয়েন্টমেন্টিং অথরিটি হইল ছাত্ররা, যুবকরা। কাজে এই ছাত্র, আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে ছাত্র যুবকরা যা বলে এটাই ইউনূস সাহেব শুনে, এবং ইউনূস সাহেবের কথা এটাই। এবং আরেকজন আছে তার উপরে, ইউনূস সাহেবের মাথার উপর দিয়ে কথা বলে, এটা হইল তার প্রেস সেক্রেটারি বোধহয়, উনি ওই মহান ব্যক্তি যে কি নাম, শফিক সাহেব ওনার নাম। এরা যে ধরনের কথা বলে, আরেকজন আছে, এটা আমি এই 7 দিন আগে বোধহয় উনি বলছে, উনি হলেন ফুলবাগানের ফুলপরি, উনি পরিবেশ উপদেষ্টা। উনি খুব বাড়ি যদিও সিলেট, কথা বলে শান্তিপুরী ভাষায়, ভালো শুদ্ধ ভাষায় কথা বলা, কিন্তু উনি যেভাবে হাইসা হাইসা কথা বলে মনে হয় এই দেশটা জান্নাতুল ফেরদাউস। উনি কিন্তু একটা কথা বলছে, ইলেকশন ডিসেম্বরে হইতে পারে, আবার জুন পর্যন্ত যাইতে পারে। উনি কিন্তু একবার জুনে নিয়ে গেছে। উনার নাম হইল রেজওয়ানা হোসেন, জনাবা রেজওয়ানা হাসান। জি, রেজওয়ানা হাসান। উনি আমার এই জায়গাতে হলো যে ডিসেম্বরে ইলেকশনটা ইউনূস সাহেব দিতে চাইলেও দিতে পারবে না, বা ইউনূস সাহেব নিজেই চায় না, এদেরকে দিয়ে এইসব কথা বলানো হচ্ছে। এবং ইলেকশন তারা দিতেই চায় না, এরা বিনা ইলেকশনে 5-7 বছর থাকতে চায়। আবার মৌলানা সাহেবদেরকে দিয়ে বক্তৃতা করায়, 3-4 জন বড় মৌলানা দেখলাম বক্তৃতা করতেছে, ও ভাইয়েরা গো, যে যে দল নির্বাচন করার জন্য পাগল হইছে তারা আবার এক দল খাইয়া গেছে, আরেক দল খাইতে চায়। আমরা চলেন একটা সিদ্ধান্ত নেই, হাসিনা যতদিন থাকতো 29 সন পর্যন্ত, ততদিন পর্যন্ত আমরা ইউনূস সাহেবকে দিয়া দেই। দেখলাম কয়েকজন মৌলানা সাহেব বক্তৃতা করতেছে মাঠে মাঠে। অর্থাৎ শেখ হাসিনা তো যদি 24 তারিখে ইলেকশন করছে, উনি তো 29 সনের, 24 সনে 29 সনের 7ই জানুয়ারি থাকতো। মৌলানা সাহেবরা বলে বিএনপি তো পারে নাই তাদেরকে সরাইতে, তারা 29 সন পর্যন্ত যারা সরাইছে এরা থাকবো। খুব যুক্তির কথা, মারাত্মক যুক্তির কথা। ওরা 29 সন পর্যন্ত কমপক্ষে থাকতে চায়। এই দেশে ইলেকশন কি হবে না হবে এটা নির্ভর করে জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস, আমরা যাকে বলি বাংলার সুসন্তান, নোবেল লরিয়েট, উনার ইচ্ছার উপরে নির্ভর করে, উনার সিদ্ধান্তের সাহসিকতার নির্ভর করে উনি কি কোন পথে উনার নির্গমন হবে। আগমন তো হয়েছে হাততালির মাধ্যমে, নির্গমনটা কি কিসের মাধ্যমে হবে? যদি নির্গমনটা ওনার হইতে হয় রক্তাক্ত সমুদ্রের মাধ্যমে, সেইটা হলে একরকম।
আর উনি যদি আবার হাততালির মাধ্যমে আবার চলে যায়, নির্গমন হইতে হয়, তাহলে ওনাকে দ্রুত একটা সব দল মিলে ইলেকশন দিতে হবে। কোনো ধরনের ওই বাট, ইফ, এন্ড, ওয়াই এগুলো চলবে না। ইলেকশনটা ডিসেম্বরের মধ্যে দিয়ে দিতে হবে। যদিও আমাদের দল চাইতেছে, আমি দলের সাথে একমত থাকবো, আর আগে চাইতেছে, আমাদের দল আরও আগে চাইতেছে। জি, ঠিক এই নির্বাচনের জায়গাটা থেকে একটু আসি যে প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তারা নিবে। এদিকে আবার যদি দেখি এই যে যারা ছাত্ররা অথবা এই যে নতুন রাজনৈতিক দল তারা যেটি গঠন করেছেন, সেখানে সার্জিস হাসনাত তারা বলছে যে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়, আর আওয়ামী লীগের প্রশ্নে সরাসরি না, এমন একটি অবস্থানে তারা আছেন। এই আগামী নির্বাচনে সার্জিস হাসনাত জি তারা তো এই জায়গাতে প্রধান উপদেষ্টা কিন্তু বলছেন যে আওয়ামী লীগই সিদ্ধান্ত নিবে তারা নির্বাচনে অংশ নিবেন কি নিবেন না। তো এই যে জায়গাটাতে আপনি কি মনে করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া বা না নেয়ার যে বিষয়টি, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? আমি দেখি এইভাবে, আমাদের দল যে বিএনপি, তার সিদ্ধান্ত হলে আমরা কোনো দলকে অফিসিয়ালি নিষিদ্ধ, আইনগতভাবে নিষিদ্ধ হোক, এটা আমরা চাই না। আর আমার নিজের কথা হইলো আইনগতভাবে নিষিদ্ধ দূরের কথা, আওয়ামী লীগকে ফেয়ার ইলেকশনে ছেড়ে দিই আমরা গিয়ে বর্ডারের দ্বারাই আসেন ইলেকশন করে নাই আওয়ামী লীগ, সব একদম ফুলের মালা দিয়ে এসে আইনা। আমি ওই দিন বলছি, ওই যে আনিসুল হক আইনমন্ত্রী ছিল, বড় বড় কথা কইতো, ওই আমি সবসময় বলতাম আইলরে ভাই কলির কাল ছাগলে ছাটে বাঘের গাল, জীবনে একদিনের জন্য পলিটিক্সের পি কর নাই, আইনমন্ত্রী হয়ে গেল, এবং সব বড় বড় কথা কইতো। আনিসুল হকরে একটা নমিনেশন দেন কসবা এবং আখাউড়া, তার সিট, ঢাকার থেকে ওরে বলেন যে ওখানে যাও, ও আশুগঞ্জের ব্রিজটা, বরফের ব্রিজটা পারো আর সাহস পাবে না, কেউ কিছু করতে হইব না তাকে। কারণ এরা মানুষের প্রতি এত অপরাধ করছে 15 বছরে, যে অপরাধের কারণে এমনিই তারা মাঠে দাঁড়াইতে পারবে না। যে কারণে আমি বলি আওয়ামী লীগ আগামী দিনের 10 বছরের রাজনীতিতে লেখতে 10 বছর লাগবে। এই কথাটা আমি বলি, সবসময় বলি। আমি কাউকে আমি সবসময় কে কোন দলের পক্ষে বা বিপক্ষে গেল সেইটা আমি দেখি না, আমি দেখি আমি সত্য কথাটা বলছি কিনা। আমার সত্য কথাটা হইল আগামী দিনের রাজনীতিতে লেখতে আওয়ামী লীগকে 10 বছর লাগবে ওই দেশে। এই ইলেকশন তো পরের কথা। জি, এরপরে আমি যে বিষয়টি আপনি যেমনটি বলছিলেন যে অনেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের অনেকে বলেন যে এই যে অন্তর্বর্তী সরকার এসেছে, অন্তর্বর্তী সরকার আসার পরে তো বিএনপি সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে, এরকম একটি কথা আসলে অনেকেই বলেন, সুযোগ সুবিধা নিচ্ছে সবচেয়ে বেশি বিএনপি। এই ব্যাপারটির ব্যাপারে আপনি কি বলবেন এই বিষয়ে? আমি এটা অনির্দিষ্ট প্রশ্ন, কি সুবিধা নিচ্ছে বিএনপি এটা আমাকে বলতে হবে। এটা অনির্দিষ্ট প্রশ্নের তো উত্তর দেওয়া যায় না, কি সুবিধা নিচ্ছে। যে প্রশাসনিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিএনপি তাদের পছন্দ মতো লোক বসাতে পারছে, তারপরে আগে যেখানে আওয়ামী লীগের অথবা ছাত্রলীগের অথবা যারা বিভিন্ন জায়গায় যাদের বিরুদ্ধে অভিযোগ চাঁদাবাজি দুর্নীতি করতো, সেই জায়গাগুলো নাকি বলে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় সেগুলো দখল করে নিচ্ছে, এই বিষয়গুলো। আমি আপনাকে একটা কথা বলি, সবটা অস্বীকার করার মতো না, কিন্তু মূল যে ব্যাপারগুলো এইগুলা বিএনপি দখল করে না, আরেকটি রাজনৈতিক দল আগের থেকে দখল করে বসে আছে। এরা প্ল্যান করে আসছে, ওই যে মিটিকুলাস প্ল্যান, ওই যে ইউনূস সাহেবের প্ল্যান, ওই প্ল্যানের সঙ্গে ওরা ছিল, যাদের নামটা ওয়াকারুজ্জামান সাহেব 1 নম্বরে বলছে। জামাত, এই দেশ জামাত দখল করে সমস্ত ইনস্টিটিউশন। যেটা বিএনপি যদি একটা ডুবা দখল করে থাকে বা একটা পুকুর দখল করে থাকে, তাহলে জামাত দখল করছে ব্যাংক, প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক যত দখলই, ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর থেকে দৈরা রাজশাহী ইউনিভার্সিটির ভাইস সব হলো জামাত দখল করে বসেছে। চিফ সেক্রেটারি, প্রধান সেক্রেটারি, অমুক তমুক এলাকার সমস্ত কিছু। আমি আপনাকে কি বলবো, কয়েকদিন আগে দিরাই নামক একটা উপজেলা আছে যেখানে সুরঞ্জিত বাবু এমপি ছিল, নামটা জানেন তো, বিখ্যাত জায়গা দিরাই। 10টা বিল লুট হয়েছে, ওখানে কত মাছ হয় জানেন তো? একটা বিলে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকার মাছ থাকে, এটা লুট করে ফেলছে। কথাটা বুঝছেন না? লুট করে ফেলছে। কারা? কেউ এদেরকে চিনেন, একটা মবের পিছনে কারা আছে এখন বাড়িতেছে। আমার কাছে আজকে কালকে পরশু আমার কাছে যে খবর আসছে, ওই কালো শক্তি আছে যাদের লোক বসে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে এবং
হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের লোক বসে আছে, এদের বিরুদ্ধে কিছু করার নাই। এরা কিন্তু 20 কোটি টাকার বিল লুটে ফেলছে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা, আমি যতটুকু শুনছি আমি রং হইতে পারি, কিন্তু আমি রং হব না। এই যে মব মানুষের বাড়ি লুট করে রাত্রে 3টার সময় গিয়া গুলশানে গিয়া ঢুকা কয় তোর বাড়িতে বোধহয় ফেসিস্ট লুকায় আছে, কইয়া যে 4 কোটি টাকার স্বর্ণ লুট করে ফেলে, টাকা লুট করে ফেলে, নারীদেরকে করে, বেইজ্জত করে, শ্লীলতাহানি করে, যারা করে, এই যে মবের দল, এই মবের দলের পিছনে কারা আছে, কাদের শক্তি? আমি তো দেখি বিএনপির কি শক্তি। আমি তো সবসময় একটা কথা বলি, হ্যাঁ বিএনপি কর্মীরা যে কিছু চাঁদাবাজি করে, দান্দাবাজি করে না তা না। বিএনপির একটা কর্মী 5 বছর জেল খাইতে বাড়িছে, গায়ে একটা শার্ট নাই, স্ত্রীর পরনে একটা সুন্দর কাপড় নাই, বাচ্চা না খায়া থাকে, মা অসুস্থ, সেই ছেলেটা যদি কোনো কারণে এক দোকানদারের কাছে গিয়ে বলে ভাই আমার 10,000 টাকা দে তো, আমি আমার মার চিকিৎসা করবো, একটু খাওয়া দাওয়া করবো, এটা তার যত বড় অপরাধ। ওই রাজশাহীতে গেছিলাম, আমাকে বলছে এইখানে একটা দল হাজার হাজার কোটি টাকার সম্পদ দখল করে বসে আছে, কেউ তো কথা বলেন না। আমি কি কথাটা আপনাকে বুঝাতে পারছি? কাজে বিএনপির একদম অপরাধ নাই, কর্মীরা করতে পারে। আর ওই যে সব পাইতেছে, আচ্ছা এই দেশে দল কোনটা কোনটা বড়? আওয়ামী লীগ ছিল, এখন বাদ দেন, মাইনাস করেন আওয়ামী লীগ, এরপরে বিএনপি অবশ্যই। বিএনপি আপনি স্বীকার করেন, তাইলে যেখানে একটা থানাতে 10টা ইউনিয়নে যদি সরকার 10টা লাইসেন্স দেয়, কথাটা খুব লিগেলিও যদি 10টা, লিগেলি ধরলাম 10টা লাইসেন্স দেয়, তো আওয়ামী লীগ তো সব পলাইছে, এনে রইল বিএনপি, ইউনিয়নে বিএনপি, ওয়ার্ডে বিএনপি, পাড়ায় বিএনপি, বিএনপি তো বিএনপি সব জায়গাতে। মাঝে মধ্যে ইনস্টিটিউশনে আছে জামাত, 2-4 জন লোক পাওয়া যায়, হে এরা জামাত, আমাদের খুব ভালো মানুষ, তাদেরও কিছু আছে মাদ্রাসা কেন্দ্রিক বা এই কেন্দ্রিক, কৌমি মাদ্রাসা কেন্দ্রিক কিছু লোকজন পাওয়া যায় জামাত। আর কোন দল আমাকে নাম বলেন আপনি? কাজে 10টা লাইসেন্স যখন এলাকাতে যাবে, বিএনপির যে ব্যক্তি আছে, বিএনপি না নিতে চাইলে তো তাদের কাছে 8টা চলে যাবে, ছেলেদের কাছে যাবে, হ্যাঁ ছেলেদের কাছেও যাবে, এখন যাইতেছে কিভাবে? ছেলেদের কাছে যায়, এইখান থেকে তারাও করে, রেফার করে, ওই আমার খালেজুরি থানাতে কিন্তু আমার 1-2 সমন্বয়ক আছে, এদের কথা শুনতে হবে, তা না হলে কিন্তু রাখবো না, কবে বদলি হইবেন, টিহেটটা লয়ে এলান। কয়া দেখা যেত একজন সমন্বয়কে, কে সমন্বয়ক কেউ চিনে না, কি নাম তার, সুরুক, কি করতো সে, কি করতো জানি না, উনি সমন্বয়ক হয়ে আইছে, তার একটা কাম দেওয়ান লাগবে, এলো সরকারি ভাগ। কিন্তু এদের কোনো রাজনৈতিক কোনো অবস্থান এলাকাতে নাই, কারো নাই, জানি না আগামী দিনে হবে কিনা, তো এখন পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক অবস্থান নাই। রাজনৈতিক অবস্থান আছে, আওয়ামী লীগ পালাইছে, এখন বিএনপির, জামাত অনেক জায়গাতে আছে, ভালোই আছে, আর তেমন কোনো নির্দিষ্ট কিছু জায়গাতে ছোট ছোট কিছু। আর নতুন রাজনৈতিক দল যারা আসছে তাদের তেমন কোনো সম্ভাবনা আপনি দেখছেন না ভোটের মাঠে? ভোটের মাঠে যদি সরকার তাদেরকে হুন্ডা গুন্ডা এবং ডান্ডা এবং টাকা, সেই টাকার কোনো সীমা নাই। আমি তো দেখি, ইউটিউবে দেখি, বিশ্বাস করি না, শুনলে পরে আমার মনে হয় দম বন্ধ হয়ে যাবো। এটি কি গো, এত টাকাই দিয়ে দিচ্ছে একটা প্রতিষ্ঠান, যারা শেখ হাসিনার সময় বলছে জীবনে তো আপনার সাথে আসি, মরণেও আপনার সাথে থাকবো, যারা বলছে তারা নাকি মানে কত শত কোটি টাকা দিয়ে দেয় কাদেরকে, দেখি আমরা, শুনি কত শত কোটি টাকা দিয়ে দেয়, এদের বাঁচতে হবে। কারণ এরা তো একটা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা নিয়ে গেছে। আমার কথাটা কি বুঝছেন? 36,000 কোটি, এর মধ্যে 1,000 কোটি টাকা দিয়ে দিলি কি হইব বাঁচার জন্য, আরো পরে এদেরকে দিয়ে আরো তারা 10,000 কোটি টাকা এখনই আবার লাভ করবে, বেনিফিট করবে, প্রফিট করবে। কাজে টাকা যেখানে আছে, কালো টাকা যেখানে আছে, কালো টাকার যেখানে লুটেরারা আছে, সেই লুটেরারা এখন তো এই সরকারকে সহযোগিতা করতেছে। কাজে এই সরকারের পক্ষপটে বসে আমাদের সন্তানরা যে দলটা করতেছে, তাদের তো টাকা পয়সার অভাব আছে বলে আমি মনে করি না, থাকলে তো আর সেরাটনে ইফতার পার্টি, ইন্টারকন্টিনেন্ট ইফতার পার্টি করতো। জি, অ্যাডভোকেট ফজলুর রহমান, আমাদের সময় একদম শেষ। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই অদূর ভবিষ্যতে আপনার সাথে আবারও কথা হবে, আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। দর্শক,
আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।